আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা 2 মাসে $667 মিলিয়ন ঋণ পরিশোধ করেছি। যাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি $667.11 মিলিয়ন আমরা পরিশোধ করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের প্রাক বাজেট আলোচনা সভার সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতরম আমির হযরত আল্লামা মৌলানা রেজাউল করিম সাহেব জিদুল মালিকুম, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আমি অত্যন্ত অভিনিবেশ সহকারে আপনারা যারা বিজ্ঞ প্রাজ্ঞ তাদের বক্তব্য শুনেছি। মূলত বাজেট একটা রাষ্ট্রের দর্শন। আগামী 1 বছরের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে বাজেটে। বাজেট দিতে হয়। আমাদেরটা মূলত ঘাটতি বাজেট। আর আমরা এমন এক সময়ে এসেছি যে আমাদের অর্থনীতি অনেকটা ভঙ্গুর। দুঃশাসনের পরে অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর যাওয়ার পরেও আমাদের অর্থনীতি এখন ভঙ্গুর পর্যায়ে আছে। এবং বাংলাদেশের স্বাধীনতার পরে এবছরই 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমাদের বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। 2023-2024 সালে বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। আমরা 7,000 কোটি টাকা কমিয়েছি যাতে উচ্চাভিলাষী বাজেট না হয়। যাক, তারা 5 বছর রাষ্ট্র পরিচালনা করবেন, এই জন্য 1,40,140 কোটি টাকা তারা আরো বৃদ্ধি করেছেন। এবং আমি আজকের এই প্রাক বাজেট আলোচনায় প্রস্তাব রাখব, করের আওতা আমাদের বাড়াতে হবে। যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে ধরার জন্য ডিজিটাল সিস্টেম চালু রাখতে হবে। হাজার হাজার মানুষ তারা ট্যাক্স দেয় না। 2, ব্যাংকিং কমিশন গঠন করার জন্য আমি প্রস্তাব করছি। এতে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট এগুলো বন্ধ হবে। এগুলো ব্যাংকার, স্কলার এদেরকে নিয়ে ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে। কারণ আমাদের দেশে এই পর্যন্ত 5,57,000 কোটি টাকা খেলাপি ঋণ, এর মধ্যে 3 লক্ষ কোটি টাকা ভুয়া ঋণ, গোস্ট ডেট। এদের কোনো নাম নিশানা নাই, তার কোনো মর্গেজ নাই, কিচ্ছু নাই। 2 লক্ষ কোটি টাকা এবং 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, পার্টিকুলারলি সিঙ্গাপুর, সাইপ্রাস, ইংল্যান্ড, দুবাই, এই সমস্ত এলাকায়। আপনি বাজেট দিয়ে কি করবেন? এবং আমাদের মাথার উপরে এখন বৈদেশিক মুদ্রার, বৈদেশিক ঋণের বোঝা আমাদের মাথার উপরে। আমরা যখন দায়িত্বে ছিলাম আমরা 2 মাসে $667 মিলিয়ন ঋণ পরিশোধ করেছি। যাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি $667.11 মিলিয়ন আমরা পরিশোধ করেছি। এবং আজকে হচ্ছে বাজেট, প্রাক বাজেট আলোচনা। সবচেয়ে প্রাণবন্ত হবে বাজেট উত্তর আলোচনা। তখন আমরা দেখব গভর্নমেন্ট কি কি খাতে রেয়াত দিল, কি কি বাড়ালো, কি কমালো, ওইটাই হবে মূল। এটা তো আমরা অনেকটা হাইপোথেটিক্যাল বলছি, তারপরও বিগত দিনের অভিজ্ঞতার আলোকে আমরা এগুলো উত্থাপন করছি। আমি আজকের এই প্রাক বাজেট আলোচনায় কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার দিকে দৃষ্টি দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাবো। দরিদ্র শিক্ষার্থীদের জন্য কওমি এবং আলিয়া উপবৃত্তি চালু করার প্রস্তাব করছি। আলিয়া মাদ্রাসায় আছে, এটা বৃদ্ধি করা, কওমি মাদ্রাসায় নাই। কওমি মাদ্রাসায় উপবৃত্তি চালু করলে দরিদ্র শিক্ষার্থীরা তারা শিক্ষা লাভ করতে সক্ষম হবে। এবং ল্যাবরেটরি স্থাপন, আইটি, এগুলো কওমি মাদ্রাসা স্থাপন, আলিয়া মাদ্রাসায় আছে, এটা বৃদ্ধি করতে হবে। কওমি মাদ্রাসার নতুনভাবে আইটি সেকশন খোলার জন্য বাজেটে টাকা অতিরিক্ত রাখতে হবে।
এটা আমার প্রস্তাব। এবং আলিয়া মাদ্রাসাগুলোর ভৌত অবকাঠামো উন্নয়ন জন্য আলাদাভাবে টাকা রাখতে হবে। একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, আমরা বহুদিন যাব একটা এই মাদ্রাসার জন্য আমরা আন্দোলন করে আসছি, এটাকে জাতীয়করণ করা হয় নাই। ৭,৪৫১টি ইবতেদায়ী মাদ্রাসা আছে পুরো বাংলাদেশে, মাত্র ১,৫১৯টা অনুদান পায়। অনুদান কি জানেন? প্রধান শিক্ষক পায় ৫,০০০ টাকা মাসে, আর একজন শিক্ষক পায় ৩,০০০ টাকা, এটা অনুদান। আরো অনেক প্রতিষ্ঠান কিছু পায় না। আমাদের সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকার সময় আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, বর্তমান গভর্নমেন্ট সেটাকে ফলো করছেন। এখন ১,৫১৯টা ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার জন্য তারা পদক্ষেপ নিয়েছে, কিন্তু ফাইলটা অর্থ মন্ত্রণালয়ে পেন্ডিং আছে। আমি ১.৫ বছর সরকার পরিচালনার অংশীদার ছিলাম। আমলাতন্ত্রের যে জটিলতা, ব্যুরোক্রেটিক এই যে জটিলতা, আপনি দেশের কোনো কাজ করতে পারবেন। আপনি ফাইল স্বাক্ষর করে দিলেন, আমি উপদেষ্টা হিসাবে, মন্ত্রী হিসাবে ফাইল স্বাক্ষর করে দিলাম, একবার ফাইল আপ হয় আর একবার ডাউন হয়। এই আপ ডাউনে বছর পার। এই টেবিল থেকে এই টেবিলে, আমার টেবিল থেকে আমার সচিব ওখানে, এখান থেকে ওখানে যেতে 15 দিন লাগে। এই যে সাবেক রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ সাহেব বললেন, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী সাহেবও বললেন যে শরিয়া আইন লাগবে, 100% সত্য কথা। একটা কল্যাণ রাষ্ট্র বেসড অন শরিয়া ল, কিন্তু শরিয়া ল বর্তমান ব্যুরোক্রেসি থেকে আপনি পারবেন? আপনার লোক তৈরি করতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে। এর জন্য আমাদের লং টার্ম প্রজেক্ট দরকার। আপনি সত্যি, আমি তো মন্ত্রণালয় চালানোর সময় একজন জয়েন্ট সেক্রেটারি, একজন উপসচিব চাইছি, পাই নাই। কোনো না কোনো দলের সাথে শরিয়া আইন বুঝে, শরিয়া আইন চায় এরকম সচিব, উপসচিব আপনি কোথায় পাবেন? এর জন্য আমাদের এগুলো তৈরি করতে হবে, লং টার্ম প্রজেক্ট। আগামীকালেই সংসদে মেজরিটি পাবো এটা নয়, এটা আরো হোক না, সময় যাক। এখন আমাদের একজন আছে, 5 বছর পরে হয়তো আরো 30 জন হবে, আরো 5 বছর পরে প্রধান বিরোধী দল, আরো 20 বছর পরে মূল দল হতে পারে না। লং টার্ম প্রজেক্ট নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। এবং আপনারা লক্ষ্য করবেন, রাষ্ট্রীয় কাঠামো না বদলালে বাজেট নিয়ে যত আলোচনা করেন কিছু হবে না। অনেক সুন্দর কথা সোহরাব সাহেবের কথা এবং প্রথম আলোর সাংবাদিক ভাইয়ের কথা আমরা, এবং ইঞ্জিনিয়ার সাহেবের কথা আমি ঢোকার সময় খুব মনোযোগ সহকারে শুনেছি, অত্যন্ত মূল্যবান কথা। চামড়া, চামড়া আমি, আপনারা জানেন, নয়া দিগন্ত এবং আমার দেশে আমি মাসে 8টা করে উপসম্পাদকীয় লিখি। চামড়া নিয়েও আমি লিখেছি। কেন আমাদের দেশের চামড়ার এই দুরবস্থা কেন? এটা একটা কারণ নয়, অনেক কারণ। প্রথম, সিন্ডিকেশন, রাজনৈতিক প্রভাব, লোন প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা। 4, LWG সার্টিফিকেট নাই। আপনি ভালো করে বুঝবেন, কেবল 5-6টা কোম্পানির LWG সার্টিফিকেট আছে, যারা ইউরোপীয় এলাকায় চামড়াজাত পণ্য, জুতা, ব্যাগ এগুলো রপ্তানি করতে পারে। এবং আপনি ইউরোপের মার্কেটে ঢুকতেই পারবেন না LWG সার্টিফিকেট ছাড়া। তো আমাদের দেশে সাভারে যে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা আছে, এটা এখনো হয় নাই। আমরা 1.5 বছরও সেটা পারি নাই, আগের গভর্নমেন্টও করে নাই। এই গভর্নমেন্ট যদি বাজেটে টাকা রেখে সাভারের চামড়া বর্জ্য পরিশোধনের এটা করে ফেলতে পারে, LWG সার্টিফিকেট যদি আনতে পারে, তাহলে আমাদের চামড়া শিল্প ঘুরে দাঁড়াবে। এবং এই চামড়া আমাদের দেশের বিভিন্ন ব্যবসায়ী 1 বছরে প্রায় 1000 কোটি টাকার চামড়া আমদানি করে। সোজা কথা না, বিরাট মার্কেট। কিন্তু এটা আমরা ধরতে পারছি না। ধরতে না পারার আরো কারণ আছে। এখন আগের জমানে ছিল সব চামড়া, এখন আর চামড়া নেই, এখন সিনথেটিক, রেক্সিন, রায়ন। বিদেশে একটা গাছ আছে কর্ক গাছের বাকল, আমাদের দেশের কলা গাছ, আনারসের তন্তু, এগুলো দিয়ে
তৈরি হয়, চামড়ার বিকল্প। চলুক, এগুলোও চলুক, এগুলো তারা বলতেছে যে ইকো বান্ধব, পরিবেশ বান্ধব। কিন্তু আমাদের গভর্নমেন্ট যদি বাজেটে বিশেষ বরাদ্দ রেখে সাভারের এই জুতা শিল্প, চামড়া শিল্পের বিকাশের জন্য বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করে নেয়, আন্তর্জাতিক কোম্পানিগুলো যদি বুঝে যে এখানে এই চামড়াগুলো পরিবেশ বান্ধব, তাহলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ চামড়া শিল্পের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করবে। তো আমি সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে যেমন এটা খুব প্রাণবন্ত আলোচনা হলো, প্রাক বাজেট নিয়ে অনেক বিজ্ঞ আলোচক, বিশেষজ্ঞগণ সুন্দর বক্তব্য রেখেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাজেট উত্তর আলোচনাটাও আরও বেশি আমাদের করা দরকার। কোন কোন খাতে গভর্নমেন্ট কি দিল, আমাদের কি আবার বাজেট সংশোধন হয়। তো আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনে পথ চলার তৌফিক দান করুন, আমিন।